একিবি টিভির প্রাইম নিউজে আপনারা স্বাগত। আমি সুমিতা আপনাদের সঙ্গে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। শনিবার ঈদ উল ফিতর উৎসব, এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি সমাজে ঐক্য সম্প্রীতিকে এগিয়ে নিতে ও দেশের অগ্রগতিতে অবদান রাখার জন্য সকলকে সংকল্পবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন তিনি। একইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এদিন দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং সর্বত্র ভ্রাতৃত্ব ও সহমর্মিতা কামনা করেছেন। শনিবার দেশ জুড়ে ঈদ উল ফিতর উৎসব পালিত হয়। এদিন নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এই দিনটি যেন সর্বত্র ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য আরো বাড়িয়ে তোলে। সবাই যেন সুখী ও সুস্থ থাকেন। ঈদ মোবারক। শনিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব ওরাল স্বাস্থ্য দিবস 2026 উদযাপন করা হয়। এদিন মেডিকেল অফিসার, ডেন্টাল সার্জন, নার্সিং অফিসার এবং কমিউনিটি হেলথ অফিসারদের রাজ্য পর্যায়ে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, কিছুদিনের মধ্যে আমরা রাজ্যে হেলথ ইউনিভার্সিটি করতে যাচ্ছি। হেলথ ইউনিভার্সিটি হলে সেখানে পিএইচডি থেকে শুরু করে অনেক ডিগ্রি অর্জন করা যাবে, রিসার্চ করানো হবে। আমাদের সরকার ক্ষমতায় আসার পর আমরা একের পর এক কাজ করে চলছি। আমরা এইমস এর সাথে মৌ স্বাক্ষর করেছি, এইমস এ একটি টিম পাঠিয়েছি বলে তিনি জানান। এর জন্য এই বিল পাস হয়েছে। এখন থেকে আমাদের হেলথ ইউনিভার্সিটি অলরেডি যেহেতু অ্যাক্ট হয়ে গেছে, কিছুদিনের মধ্যে হেলথ ইউনিভার্সিটি আমরা ত্রিপুরাতে করতে যাচ্ছি এবং এখানে আর ওখানে যে তখন প্রচুর খরচও কিন্তু হয়, আননেসেসারি দেওয়া হয়। এতে করে আগামী দিন ওই হেলথ ইউনিভার্সিটির মধ্যে পিএইচডি থেকে আরম্ভ করে অন্যান্য যেসব মানে ডিগ্রি হোক বা অনেক কিছু সুবিধা কিন্তু করে গেল, রিসার্চ ওয়ার্ক হবে। তো আমরা সেটা পাস করেছি। তো আমাদের সরকার এখানে আসার পর আমরা একটার পর আমরা কাজ করছি। এখানে বহু স্বাক্ষর করেছি এইমস এর সাথে। আমরা একটা টিম পাঠিয়েছি এইমস এ, আগরতলা মেডিকেল কলেজ থেকে, যে হেলথ বা স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় নিয়ে শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, সিকিম একদম ছোট রাজ্য। আমি দেখেছি এই রাজ্যে মোট 23টি বিশ্ববিদ্যালয় আছে। সিকিমের জনসংখ্যা আগে 5 লক্ষ ছিল, তা বেড়ে এখন 7 বা 8 লক্ষ হয়েছে। আর আমাদের ত্রিপুরার জনসংখ্যা প্রায় 42 লক্ষ হবে। গোটা উত্তর পূর্বাঞ্চলে পার ক্যাপিটাল ইনকামের সিকিম এখন প্রথম পর্যায়ে আছে। সেক্ষেত্রে ত্রিপুরায় যত বিশ্ববিদ্যালয় হবে, বাইরে থেকে তত লোক আসবে। তবে ইউজিসির অনুমোদন না থাকলে এই রাজ্যে বিশ্ববিদ্যালয় করা হবে না। যখন বিশ্ববিদ্যালয় করার প্রয়োজন হবে তখনই আমরা সিলেক্ট কমিটিকে পাঠাবো। বিরোধীরা তা নিয়ে সবসময় কিছু না কিছু বলতে থাকে বলে তিনি জানান। सिक्किम जैसा छोटा सा राज्य है, इसमें मैं देख रहा था जो 23 यूनिवर्सिटी और वहाँ पर हुआ है। और सिक्किम का पॉपुलेशन पहले कितना था, 5 लाख, अभी बढ़ के 7 लाख या 8 लाख होगा। और त्रिपुरा का पॉपुलेशन अबाउट 40 लाख के ऊपर 42 लाख हो गया। तो यहाँ पर अगर, और सिक्किम का आप देखिए वहाँ का GSDP अभी पर कैपिटा इनकम, सिक्किम अभी फर्स्ट पोजीशन में पूरा नॉर्थ ईस्टर्न में। तो हमको तो जब तक हमारा ये एवेन्यूज़ नहीं बढ़े, एक तो सिक्किम में बाहर से जाते लोग पढ़ने, तो त्रिपुरा में अगर जितना यूनिवर्सिटी होगा बाहर से भी लोग आ रहे हैं। और हम तो है ही यहाँ पर, कोई उल्टा सीधा कोई अगर कहे यूजीसी का ये उसका नॉर्म्स नहीं है, यूजीसी उसका एफिलेशन नहीं है, तो हम तो है ना, हम तो देखेंगे उनको थोड़ी हम कहेंगे नहीं तुम ऐसे ही कर दो। ये मैं कल भी बताया, जो कोई गार्जियन भी नहीं देंगे। अगर यूजीसी का उसके साथ एफिलेशन नहीं है तो नेचुरली कोई देगा भी नहीं। तो ये विरोधी वाले ये लोग हमेशा कुछ ना कुछ, अरे जब जरूरत पड़ेगा तो हम खुद ही सिलेक्ट कमेटी में हम भेजे। लास्ट परसों हमने कहा ठीक है, उसको हम लोग जान पड़ताल करके उसके बाद करेंगे। लेकिन हर चीज़ में हर बार कहेंगे, ये कैसे मान सकते। और इसको कलराइजेशन दे के और एक्टिंग करके कैसे उसको मैंने निगेटिव प्रचार किया जाए, ये सब इनका हमेशा ये सब ही है।
নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বিরতির পর সবাইকে স্বাগত। চলে যাচ্ছে পরের খবরে। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে সিমলা ডিভিশন কমিটির উদ্যোগে শনিবার এক বর্ণাঢ্য নির্বাচনী র্যালির শেষে হেজাবাড়া কমিউনিটি হলে এক সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় উপস্থিত আইপিএফটি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি প্রশান্ত দেববর্মা, সিন্ধুচরণ জমাতিয়া দলের সহ সম্পাদক তথা রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ও সুনীল দেববর্মা সহ আইপিএফটি যুব সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন এডিসি নির্বাচনে জনজাতিদের অধিকারের জন্য নির্বাচনে বিপুল সংখ্যায় ভোট গ্রহণের পাশাপাশি নির্বাচনে সাধারণ মানুষের কল্যাণ ও দলীয় কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানায়। এই কর্মসূচিতে বিপুল সংখ্যক দলীয় কর্মী সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। যদি সিদ্ধান্ত ভাইয়া কাঙ্কায় ফার্স্ট পেজ প্রথম লিস্ট আইপিএফটি খানা সারি ফেকেবা সোমবার নে ফুঙ্গ 23 তারিখ নে ফুঙ্গ প্রথম লিস্ট আইপিএফটি ডিক্লার ফাইনালে বাগে খানা সারি আইপিএফটি নে কোর কমিটি মিটিং আচোক নাই সারা ত্রিপুরাবাসী ত্রিপুরাল্যান্ড সানি ফাইনাই রক আইপিএফটি নে মিটিং দিয়ে দা বরক সিম্বল দিয়ে জাতীয় সিসারে ফাইমানি 2026 ने एडीसी इलेक्शन सरकारनि जरावा बस 2026 ने एडीसी इलेक्शन सारा त्रिपुरा बोसोर तंख आबनो जों मेजारमेंट खालायनाय कारण गणतंत्र निने मानथाय माने इनकाय मेजॉरिटी मस्ट बी ग्रांटेड बा निने रिप्रेजेंटेटिव इलेक्टेड मस्ट बी ग्रांटेड इलेक्टेड हमने रकक समाबाय साधारण बड़ कक समाबाय अनेक डिफारेंट दङ आमने बागे चिने बस कांगे एडीसी इलेक्शन बलाई इम्पोर्टेंट आंते आसे को क्लॉक सागला नने थानो अबनो कबाब नाय केबल जदि नरना सावि तंखा आईपीएफ दिनाबो लगे नांगो। কেন্দ্র এবার দেশের জ্বালানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যকে জাতীয় নিরাপত্তার বিষয় হিসেবে ঘোষণা করেছে। সরকারি সূত্র অনুযায়ী মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে তেলের পাশাপাশি এলপিজি সরবরাহ বড় ধাক্কা লেগেছে। সেই পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র নির্দেশ দিয়েছে দেশের তেল ও গ্যাস সরবরাহ শৃঙ্খলের সঙ্গে যুক্ত সব সংস্থাকে এখন থেকে রিয়েল টাইম তথ্য দিতে হবে, অর্থাৎ উৎপাদন, মজুদ, সরবরাহ, আমদানির তথ্য সরাসরি সরকারের কাছে জমা দিতে হবে। সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
বিরোধীদের অভিযোগ, সরকার বাস্তব পরিস্থিতি লুকোতে জ্বালানি তথ্যকে জাতীয় নিরাপত্তার আওতায় আনছে। অন্যদিকে সরকারের দাবি, জরুরি পরিস্থিতিতে সরকার যাতে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে সেই কারণে এই পদক্ষেপ। প্রসঙ্গত, ভারত সাধারণত উপসাগরীয় অঞ্চল থেকে অধিকাংশ রান্নার গ্যাস আমদানি করে, কিন্তু যুদ্ধের কারণে বিকল্প হিসেবে আমেরিকা সহ অন্য দেশ থেকে সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে। দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারদের নিয়োগ আইনকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল পাঞ্চোলি। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, এই মামলার শুনানি এমন বেঞ্চ করবে যেখানে অদূর ভবিষ্যতে প্রধান বিচারপতি হওয়ার তালিকাভুক্ত কোনো বিচারপতিও থাকবেন না। নিরপেক্ষতার কথা মাথায় রেখে শীর্ষ আদালতের এই অবস্থান জানিয়েছেন সিজেআই সূর্যকান্ত। আগামী 7 এপ্রিল সুপ্রিম কোর্টের নবগঠিত একটি বেঞ্চে হবে এই মামলার শুনানি। এই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। পশ্চিমবঙ্গ সহ দেশের 5 রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের আগে সিইসি জ্ঞানেশ কুমারকে সরাতে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে এসেছে বিরোধীরা। পাশাপাশি নির্বাচন পরিচালনা নিয়েও নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাত তৈরি হচ্ছে প্রতিনিয়তই। খয়েরপুর বিধানসভার অন্তর্গত এডিসি ভিলেজ কাউন্সিলের অধীন ভবানিয়া পাড়ার 53 নম্বর বুথের বিভিন্ন জনজাতি পরিবারের বসতঘর ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শুক্রবার রাতে ঝড়ে ভেঙে পড়ে তাদের বসতঘর। শনিবার খয়েরপুর মন্ডল সভাপতি এবং মন্ডলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহ ওই অঞ্চলের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত জনজাতি ভাইদের নিয়ে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শন করেন বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা। পাশাপাশি জিরানিয়া মহকুমা শাসকের সঙ্গে আলোচনা করে সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিধায়ক। গতকাল রাতে প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন জায়গার মতো আমাদের খয়েরপুরের এই ভবানিয়াপাড়া, চিন্তাহরণপাড়া, এই সমস্ত প্রবল শিলাবৃষ্টির কারণে বিভিন্ন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা আজকে এগুলো দেখতেই বেরিয়েছি এবং সেই সঙ্গে প্রশাসনকেও বলা হয়েছে। আমরা স্থানীয়ভাবে আমাদের যারা আছেন সবাইকে নিয়েই এখানে এসে দেখছি এবং প্রশাসন থেকেও লোক বেরিয়ে গেছে। তারা যথাসম্ভব ঘুরে সমস্ত জায়গায় যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যাদের সুযোগ নেই, নিজের আর্থিক সক্ষমতাও কম বা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলোর নিরূপণ করবে। তহসিলদাররা আসবে, এই ডিএম অফিসের থেকেও আসবে, কারণ একই সঙ্গে বেশ কিছু জায়গা জুড়েই সমস্ত ঘটনাগুলো হয়েছে। তো স্বাভাবিকভাবে সারা বছর আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করি এবং যতটা সম্ভব সরকারিভাবে আমাদের এই এলাকার ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে যাতে সাহায্য করা যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য পোস্ট করার অভিযোগে শুক্রবার রাতে মঙ্গল কোলই নামে এক যুবককে আটক করেছিল পুলিশ, কিন্তু পুলিশ মঙ্গল কোলইয়ের কাছ থেকে কোনো কিছুই পায়নি। ভিত্তিহীনভাবে তাকে রাত 3টার সময় বাড়ি থেকে আটক করে নিয়ে আসে থানায় এবং তাকে নানাভাবে হয়রানি করা হয়েছিল। শনিবার তাকে পুলিশের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন মঙ্গল কোলই সহ তার পরিবার পরিজন। মঙ্গল কোলই জানায়, শুক্রবার রাতে আমাকে বাড়ি থেকে ধরে নিয়ে এসেছে পুলিশ। তারা আমার কাছ থেকে কিছুই পায়নি। আমি তাদেরকে যথাসাধ্য সাহায্য করেছি। আমার কোনো দোষ নেই বলে সে জানায়। মহারাজ এবং সিএমের ফটো নিয়ে আমরা কালকে রাত্রে 3টার সময়ে ধরছে, লয়ে আনছে। ওই যে ফটোগুলি যে ভাইরাল হয়েছে এটা সাহায্য করার লেগে পুলিশ আমারে ওই ওয়েস্ট পিএসে ডাকছে আর কি, এখানে আনছে। এরপরে আমি যা আছে সাহায্য করছে, আমার মোবাইলও দেখেছে। এরপরে আমার থেকে কোনো প্রুফ নাই। পুলিশ আমাদের অনেক সাহায্য করছে আর আমার কোনো দোষ নাই। আর সামনে যে কোনো হইলে আমি পুলিশের সাহায্য করবো। থ্যাংক ইউ। আবারও নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।
পর চলে যাচ্ছে পরের খবরে। শনিবার সারা দেশে ইসলাম ধর্মাবলম্বীদের ঈদ উল ফিতর উৎসব উদযাপন করা হয়। এদিন গোটা বিশ্ব ও দেশের সঙ্গে সঙ্গতি রেখে রাজ্যেও ঈদ উৎসব উদযাপন করা হয়। এদিন সোনামুড়া মহকুমায় শান্তিপূর্ণভাবে ঈদ উৎসব উদযাপন করা হয়। গোটা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শনিবার সোনামুড়া মহকুমায় শান্তিপূর্ণভাবে ইসলাম ধর্মাবলম্বীরা ঈদ উল ফিতর উৎসব উদযাপন করেন। একবার সিয়াম সাধনার পর মুসলমানদের ঘরে আসলো পবিত্র ঈদ উল ফিতর। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এদিন সারা ভারতবর্ষে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদ অনুষ্ঠিত হয়। সোনামুড়া মহকুমার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠে সকাল 7টা থেকে শুরু হয় ঈদের নামাজ। ঈদের নামাজের আগে মুসলিম ধর্মাবলম্বীরা নতুন পোশাক পরিধান করে সেমাই সেবন করে ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন। সোনামুড়া মহকুমার মেলাঘর কলমক্ষেত মুড়াপাড়া জামে মসজিদের ঈদের নামাজ অনুষ্ঠিত হয় 7:30 ঈদের নামাজ আদায় করার জন্য ইসলাম ধর্মাবলম্বীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। প্রথমে ইমাম নুরুল ইসলাম ঈদের 2 রাকাত নামাজ পড়ান। তারপর খুতবা পাঠ এবং আখিরি মোনাজাতের মাধ্যমে ঈদের নামাজ সমাপ্ত করেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে আলিঙ্গন এবং মুসাফার মাধ্যমে মিলন মেলা দেখা দেয় ঈদগাহ মাঠে। একান্ত সাক্ষাৎকারে ইমাম নুরুল ইসলাম ঈদের নামাজের গুরুত্ব তুলে ধরেন। তার পাশাপাশি তিনি হিন্দু মুসলিম যাতে সবাই একত্রে মিলেমিশে থাকতে পারে এরকম বার্তা গ্রহণ করেন। সবাই সম্মিলিতভাবে উপস্থিত হয়ে আমরা ঈদের নামাজ পড়তে পেরেছি শান্তিভাবে, তাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে সুষ্ঠু হায়াত দিয়ে ঈদের নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। এদিন খুশির ঈদকে কেন্দ্র করে ইসলাম ধর্মাবলম্বীরা একে অপরের সঙ্গে আনন্দে মেতে ওঠে। সকলে মিলে খুশির ঈদ পালন করে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। ঈদের দিন কৈলাসহর রবীন্দ্র শিশু কানন পার্কে খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হলো 10 বছরের এক শিশু। শনিবার ছিল ঈদ উল ফিতর উৎসব। এদিন পার্কে ঝোলা ঝুলতে গিয়ে হঠাৎ পেছন থেকে আরেকজন ধাক্কা দিলে নয়াপতন এলাকার 10 বছরের এক শিশুর হাত ভেঙে যায়। ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়দের তৎপরতায় দ্রুত দমকল বিভাগের দপ্তরে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকল কর্মীরা এসে আহত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে বলে জানা গেছে। আরেকজনের ঠেলা দিতে পড়ে গেছে, পড়ে আটটা ভাঙে গেছে। কোন জায়গা? এটা পার্কে। কোন সময় হয়েছে? এখন প্রায় 10 মিনিট হয়। তারা কিতার লেগে আসলো? তারা পার্কে বেড়ানি চাইছিল আর কি, পার্কে ঈদ উপলক্ষে। ঈদ উপলক্ষে। ছেলেটার বয়স কিরম হইব? বয়স 10-11 হইব। তার বাড়ি কোন জায়গা জানা গেছেন? বাড়িটা দিয়েছিলাম নবাপন্ন করতেছে। আর এমনি নামও কইছে না। দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারানো ছেলের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর সাহায্য চাইছেন সদর মহকুমার কাঁঠালতলী পঞ্চায়েতের বাসিন্দা সুনীল শীল। তিনি পেশায় একজন দিনমজুর। অসুস্থ ছেলের চোখের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানালেন এক হতদরিদ্র বাবা। সদর মহকুমার অন্তর্গত কাঁঠালতলী গ্রাম পঞ্চায়েতের 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুনীল শীল পেশায় একজন দিনমজুর। বহু বছর আগে তার স্ত্রী মারা যান। তারপর থেকে 2 কন্যা ও 1 পুত্রকে নিয়ে অন্যের বাড়িতে কাজ করে কোনভাবে দিন কাটাচ্ছেন তিনি। জানা গেছে সুনীল শীলের একমাত্র পুত্র পলাশ শীল ছোটবেলায় একটি দুর্ঘটনায় চোখে গুরুতর আঘাত পায়। এরপর থেকে ধীরে ধীরে তার চোখের সমস্যা বাড়তে থাকে। ছেলের চিকিৎসার জন্য রাজ্যের বিভিন্ন স্থানের পাশাপাশি বহির্রাজ্যের গুয়াহাটিতেও নিয়ে গিয়েছিলেন তিনি। তবে এত চেষ্টার পরও পলাশের একটি চোখে কোনো উন্নতি হয়নি। বর্তমানে পলাশ শীলের বয়স 18 বছর। এখন তার 2 চোখই গুরুতরভাবে অসুস্থ। সম্প্রতি হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হলে চিকিৎসকরা জানায় এই চিকিৎসা ত্রিপুরায় সম্ভব নয়। উন্নত চিকিৎসার জন্য বহির্রাজ্যের কোনো বড় হাসপাতালে অপারেশন করাতে হবে, তবে
তবেই হয়তো তার দৃষ্টিশক্তি ফিরে আসতে পারে। চিকিৎসকদের এই কথা শোনার পর কার্যত ভেঙে পড়েছেন সুনীল শীল। ইতিমধ্যে ছেলের চিকিৎসায় সর্বস্ব খরচা করে ফেলেছেন তিনি। এখন আর বহিরাজ্যে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই তার। শনিবার সকালে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে সুনীল শীল জানান, তিনি এলাকার বিভিন্ন নেতাদের কাছেও সাহায্যের আবেদন করেছিলেন, কিন্তু কোনো সাড়া পাননি। তাই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন যেন তার একমাত্র সন্তানের চোখের দৃষ্টি ফিরিয়ে আনতে সরকারিভাবে সহায়তা করা হয়। টাকার অভাবে চিকিৎসা করতে না, ত্রিপুরাতে কোনো জায়গা বাদ রাখছে, সব জায়গাতে ডাক্তার দেখাচ্ছি, গুয়াহাটিও ডাক্তার দেখাচ্ছি, তারা সমস্যা হয়েছে সমাধান এখানে হইতো না, অনেক টাকার দরকার লাগবো। তা আমি টাকা পয়সা কোনো ব্যবস্থা করতে পারছি না। আমার যা আসলো সম্পদ আমি শেষ করে নিচ্ছি। এখন আমার কাছে আর টাকা টুকা কিছু নাই, আমি চিকিৎসা করাইতে না। ডাক্তার কি কইছে বাইরে নিতে? বাইরে নিতে কইছে, বাইরে নিলে চিকিৎসা হইব যে অনেক অনেক টাকার দরকার লাগে। এবারে আমি আমার অনুরোধ হচ্ছে একটু মুখ্যমন্ত্রীর সাহায্য একটু পাইলে আমার চোখের চিকিৎসাটা ভালো হইব। আমি পাইতাছি না এই সাহায্যটা। আমার সাধারণ আমার এলাকার নেতারা আছে গেছি সাহায্য লাগে, তারাও কিন্তু আমার একটু সাহায্য করবো কইছে, তারাও আমার করে না। আপনার ছেলের বয়স কত? আমার ছেলের বয়স হচ্ছে 18 থেকে 19 পড়ছে। 19 পড়ছে? 19 পড়ছে। কি করে আপনার ছেলে এখন? এখন কি করবো, বেকার চোখে দেয় না। আগে তো আসলো খাবার, ছোট্ট একটা খাবারের দোকানদের অন্য খাবারের কোনো নাম্বার টাম্বার দেখে না, দেখে বাড়িতে আইয়া পড়ছে, ছোট জিনিস একবারই দেখে না। আচ্ছা, হ্যাঁ কি দুটা চোখই দেখে না নাকি? না, অনেক ডাক্তার কইছে দুটা বাদ আছে, একটা হালকা দেখে, মানে ডাবল চোখে দেখে, একটা জিনিস দুইটা দেখা যায়। আচ্ছা, আপনি কি করেন? আমিও তো দিন মজুর ছেলে কাম করি, যখন যে এটা করি টুকটাক এটা করি, অত কাজ করলে খাওয়ান না, কাজ করলে খাওয়ানো। আজকের দিন আমার বেকার, আমার কোনো কাজে লাগতো না। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম হচ্ছে পলাশ শীল। আর আপনার নাম? আমার নাম হচ্ছে সুনীল শীল। আচ্ছা, আপনার স্ত্রী নাই করে? না 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 না, স্ত্রী মারা গেছে আজকে প্রায় ধরে না 10, 11, 12 বছর হয়েছে। এখন দেখার অসহায় এই পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসন কতটা উদ্যোগী হয় সেদিকে তাকিয়ে আছে গোটা পরিবারটি। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। শনিবার খুশির আমেজে ধর্মনগরে উদযাপিত হলো পবিত্র ঈদ উল ফিতর উৎসব। পবিত্র রমজান মাসের সমাপ্তিতে খুশির বার্তা নিয়ে গোটা দেশে উদযাপিত হলো পবিত্র ঈদ উল ফিতর। এদিন সকালে ধর্মনগর প্রধান ঈদগাহে পরিণত হয় এক বিশাল মিলন মেলায়। নির্ধারিত সময়ে শুরু হয় ঈদের প্রধান জামাত। ছোট বড় ধনী দরিদ্র নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে হাজারো মুসলিম ধর্মাবলম্বীরা নামাজ আদায় করেন। নামাজ শেষে শুরু হয় চিরাচরিত আলিঙ্গন ও শুভেচ্ছা বিনিময়। একে অপরকে বুকে টেনে নিয়ে ভুলে যান পুরনো সব ভেদাভেদ। ঈদগাহের বাইরে শিশুদের ভিড় এবং নতুন পোশাকের ঝলকানি ও খেলনা সামগ্রী উৎসবের আনন্দকে আরো বাড়িয়ে তোলে। কড়া নিরাপত্তা ও প্রশাসনের তত্ত্বাবধানে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয় পুরো ঈদের আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর ঈদগাহ কমিটির সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং স্থায়ী ইমাম সৈয়দ হেদায়েত হোসেন। दोस्तों और बुजुर्गों, आज हमारे सामने शवाल की पहली तारीख और अपनी जो ज़मानी है जो ईद उल फितर के मौका और ईद उल फितर के दिन है, अय्याम खुशी की हैं, तो हमने पूरे 1 महीना रमज़ान शरीफ की आजमाइश में 1 महीना रोज़ा रखने के बाद हमने आज को एक खुशी के दिन जो कि हमारे सामने ईद के नाम से मशहूर है, आज की इस ईद में हम पूरे दुनिया वालों को, बिलखुसूस हमारे हिंदुस्तानी तमाम भाइयों को खुशी है और प्यार है। इस प्यार और खुशी को हम तमाम भाइयों को अपनी तरफ से, हमारी तरफ से और हमारे मुसलमान भाइयों की तरफ से सबको पेश करता हूँ, सबको मुबारकबाद देता हूँ। बिलखुसूस इस हिंदुस्तान की धरती पर जैसे खुशी है, इस खुशी में हम सबको मेल मिलाप के साथ, प्रेम भाईचारा मरम्मत के साथ हम सबको लेके जाना चाहते हैं। जैसा हिंदुस्तान तरक्की की मंजिल पर जा रहे हैं, मैं ईद के दिन यही बात कहूँगा कि आज जिस अंदाज में पूरी दुनिया में फितना और फसाद की, जुल्मत की अंधेरी छाए हुए हैं, तो मैं कहूँगा इस्लाम हमें शांति और प्रेम और भाईचारा सिखाया है। तो हम प्रेम और भाईचारे के साथ ईदगाह के मैदान में आए हुए तमाम लोगों को हमारी तरफ से ये। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র একেবি টিভি পর্দায়। নমস্কার।